আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিদ্যাঙ্গন একাডেমিতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজ থেকে আমরা আমাদের বিদ্যাঙ্গন একাডেমির অনলাইন কার্যক্রম শুরু করব এবং আমাদের এই অনলাইন কার্যক্রমের আজকের এই প্রথম ক্লাসেই আমরা ক্লাস 6-এর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করা শুরু করব এবং এই পুরো ক্লাস জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর অফ বিদ্যাঙ্গন একাডেমি। তোমাদের যে কোনো গাণিতিক সমস্যা সমাধানে আমি তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের যে কোনো প্রবলেম আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি পরবর্তীতে সেই সকল প্রবলেমগুলি সলভ করে ভিডিও আকারে তোমাদেরকে প্রোভাইড করব। তো আমাদের এই প্রথম অধ্যায়ে অর্থাৎ ক্লাস 6-এর সাধারণ গণিতের প্রথম অধ্যায়টি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। এই স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ অধ্যায়টি অনেকগুলো ছোট ছোট সাব টপিক্সের মাধ্যমে গঠন করা হয়েছে এবং প্রত্যেকটি টপিক্সেই সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটি টপিক্সই আমাদের লেখাপড়ার বাইরেও আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে বা প্রতিদিনের জীবনে আমাদের এই প্রত্যেকটি টপিক্সে প্রয়োজন হয়। যে এই টপিক্সগুলো হচ্ছে অঙ্ক পাতানুরীতি, মৌলিক ও যৌগিক সংখ্যা, বিভাজ্যতা, লসাগু এবং গসাগু এবং সর্বশেষ ভগ্নাংশ। এবং এই প্রত্যেকটি টপিক্সই আমরা আমাদের এই পুরো ক্লাস জুড়ে আলোচনা করব। অবভিয়াসলি এই প্রত্যেকটি টপিক্স অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে হবে না। আমরা প্রত্যেকটি টপিক্সের জন্য আলাদা আলাদা ভিডিও প্রোভাইড করব এবং প্রত্যেকটি টপিক্স ডিটেলসে আমরা উদাহরণ সহকারে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা ভবিষ্যতে যে কোনো প্রবলেমে এগুলি দ্বারা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। তো তোমরা জানো যে প্রাচীনকালের মানুষ সাধারণত পশু শিকার এবং চাষাবাদের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। তো এই পশু শিকার এবং চাষাবাদ করতে গিয়ে মানুষ গণনা করতে শুরু করে এবং গণনা করতে করতে মানুষ আস্তে আস্তে সংখ্যা, বর্তমান যে প্রতীকগুলি রয়েছে এই প্রতীকের দিকে ধাবিত হয়। আমরা বর্তমানে যে সকল সংখ্যাগুলি গঠন করে থাকি সেই সকল সংখ্যা যে সকল প্রতীকের মাধ্যমে গঠন করা হয় তাদেরকে বলা হয় সংখ্যা প্রতীক। সাধারণত এক থেকে 9 পর্যন্ত যে সকল প্রতীক রয়েছে শূন্য সহকারে তাদেরকে বলা হয় সংখ্যা প্রতীক। এখানে দেখতে পাচ্ছ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই যে 10টি প্রতীক রয়েছে এই 10টি প্রতীককে বলা হয় সংখ্যা প্রতীক এবং এই 10টি প্রতীককে বাংলাতে বলা হয় অঙ্ক, ইংরেজিতে বলা হয় ডিজিট। আমরা পৃথিবীর যে কোনো সংখ্যাই গঠন করি না কেন তাদের প্রত্যেকটি সংখ্যাই এখানের কোনো না কোনো প্রতীকের মাধ্যমে গঠন করা হয়ে থাকে। সাপোজ আমরা যদি লিখি 1572, এই যে 1572 এই সংখ্যাটি আমরা লিখেছি, এখানের প্রত্যেকটি প্রতীকই এখানের কোনো না কোনো প্রতীক থেকে এসেছে। যেমন 1 প্রতীকটিও এখানে রয়েছে, 5ও এখানে রয়েছে এখানে, এবং 7ও এখানে রয়েছে এবং 2ও এখানে রয়েছে। অর্থাৎ এই যে 1572 এই সংখ্যাটি যে আমরা লিখেছি এখানে প্রত্যেকটি প্রতীক বা অঙ্কই এখানে এই প্রতীকগুলির মধ্য থেকে এসেছে, যার কারণে এই প্রতীকগুলির মাধ্যমেই পৃথিবীর সমস্ত সংখ্যাকে আমরা গঠন করে থাকি। যেহেতু পৃথিবীর যে কোনো সংখ্যাকে এই প্রতীকগুলির মাধ্যমে গঠন করা হয় তাই এদেরকে বলা হয় সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীকগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সার্থক অঙ্ক, অন্যটি হচ্ছে পরার্থক অঙ্ক। তো সার্থক অঙ্ক কোনগুলি? সার্থক অঙ্ক ওইগুলি যাদের নিজস্ব মান রয়েছে। এক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলি রয়েছে, যেমন 1 থেকে 9 কোনগুলি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 9টি প্রতীক রয়েছে এদেরকে বলা হচ্ছে সার্থক অঙ্ক। কেন সার্থক অঙ্ক? কারণ এদের প্রত্যেকের নিজস্ব মান রয়েছে। আমরা যদি কোনো জায়গায় 1 এই প্রতীকটি দেখি তাহলে আমরা বুঝতে পারি এর মাধ্যমে একটি মাত্র বস্তুকে বোঝানো হয়েছে। আবার আমরা যদি কোনো জায়গায় 8 এই প্রতীকটি দেখি তাহলে আমরা বুঝতে পারি এর মাধ্যমে 8 সংখ্যক বস্তুকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে যে 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলি রয়েছে এদের প্রত্যেকেরই নিজস্ব মান রয়েছে। অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি শূন্যর কি আসলে কোনো মান রয়েছে?
না, শূন্যর আসলে কোনো কোনো মান নেই। এর মাধ্যমে অভাবকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু নেই এমন কিছুকে বোঝায়। কোনো কিছু নেই এমন কিছুকে বোঝালে তার নিজস্ব কোনো মান নেই, যার কারণে এর নিজস্ব কোনো মান না থাকার কারণে একে পরার্থক অঙ্ক বলে। আবার এই শূন্যের মাধ্যমে এককভাবে যেহেতু শূন্যের কোনো মান নেই, কিন্তু আমরা অন্য কোনো সংখ্যার ডান পাশে এই শূন্যকে বসিয়ে নতুন সংখ্যা গঠন করে থাকি। যেহেতু শূন্য অন্য কোনো সংখ্যা গঠনে সাহায্য করে, তাই একে সাহায্য করে অঙ্ক বলে। তাহলে কি বুঝতে পারলাম? সাহায্যকারী অঙ্ক বলা হয় কাকে? শূন্যকে সাহায্যকারী অঙ্ক বলা হয়। কেন? কারণ শূন্য একক কোনো মান নেই, নিজস্ব কোনো মান নেই, কিন্তু অন্য কোনো সংখ্যা যেমন ৮-এর ডান পাশে বসে আমরা ৮০ গঠন করেছি। এই ৮০ সংখ্যাটি গঠন করতে গিয়ে ৮-এর প্রয়োজন হয়েছে এবং শূন্যের প্রয়োজন হয়েছে। যেহেতু শূন্য অন্য কোনো সংখ্যার সাথে বসে একটি নতুন মান আমাদেরকে প্রদান করে, তাই শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। আবার শূন্য নিজস্ব কোনো মান নেই বিধায় একে আমরা বলি পরার্থক অঙ্ক। তাহলে আমরা বুঝতে পেরেছি কি, সংখ্যা মূলত প্রাচীনকালে মানুষ পশুপালন এবং চাষাবাদ করতে গিয়ে সংখ্যার সাথে পরিচিত হয়েছে। অন্যদিকে এই পরিচিত সভ্যতার বিকাশের সাথে সাথে সংখ্যাগুলি বর্তমান এই 10টি প্রতীকের মধ্যে এসে সীমাবদ্ধ হয়েছে, এবং এই 10টি প্রতীক দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে আমরা গঠন করতে পারি। এই যে আমরা সংখ্যাগুলি ব্যবহার করি, এই সংখ্যাগুলি 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি বা অসীম পর্যন্ত যে কোনো সংখ্যাই হইতে পারে। এই যে 1 থেকে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে, এদের প্রত্যেককে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলি তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত যে সকল সংখ্যা থাকবে তাদের প্রত্যেককে বলা হবে স্বাভাবিক সংখ্যা। এক্ষেত্রে লক্ষণীয় যে শূন্য কখনোই স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ শূন্য ব্যতীত 1 থেকে অসীম পর্যন্ত, এটা হচ্ছে অসীমের একটা সাইন, ইনফিনিটির সাইন। অসীমকে ইংরেজিতে বলা হয় ইনফিনিটি, এবং এই যে সাইন বা সিম্বলটা রয়েছে এটা হচ্ছে অসীমের সাইন বা ইনফিনিটি সাইন। তো শূন্য ব্যতীত 1 থেকে অসীম পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকেই আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। এক্ষেত্রে আরেকটি লক্ষণীয় জিনিস হচ্ছে, এই প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা অবশ্যই ধনাত্মক সংখ্যা হইতে হবে। অর্থাৎ এইরকম নেগেটিভ সাইন ভিত্তিক কোনো সংখ্যা হতে পারবে না। আমরা তাহলে সামনে গেলে নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা কোনগুলি, পজিটিভ বা ধনাত্মক সংখ্যা কোনগুলি, এগুলি আমরা শিখতে পারবো। কিন্তু আমরা এই ক্ষেত্রে মনে রাখি, পৃথিবীর সকল স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং শূন্য কোনো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা সংখ্যার প্রতীকের মাধ্যমে গঠন করে থাকি। যেমন এই প্রত্যেকটি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টি সংখ্যা প্রতীক রয়েছে, এই 10টি সংখ্যা প্রতীকের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যাকে গঠন করে থাকি। যেমন 87 একটি সংখ্যা, এই 87 সংখ্যাটি গঠন করতে গিয়ে দুটি অঙ্ক বা সংখ্যা প্রতীক ব্যবহৃত হয়েছে, একটি হচ্ছে 7 আর একটি হচ্ছে 8। এই যে দুটি অঙ্ক পাশাপাশি বসিয়ে আমরা নতুন একটি সংখ্যা গঠন করছি, এই যে গঠন করার প্রক্রিয়া, একে বলা হচ্ছে অঙ্কপাতন রীতি। যে প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা প্রতীকগুলির সাহায্যে আমরা কোনো সংখ্যা গঠন করে থাকি, ওই প্রক্রিয়া বা ওই নিয়মকে অঙ্কপাতন বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অঙ্কের সাহায্যে সংখ্যা গঠন করার যে প্রক্রিয়া বা নিয়ম রয়েছে তাকে আমরা বলতেছি অঙ্কপাতন রীতি। এই যে আমরা 10টি সংখ্যা বা 10টি প্রতীকের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো সংখ্যাকে গঠন করে থাকি, তাই এই 10টি প্রতীকের মাধ্যমে যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও
এই যে আমরা সংখ্যা গঠন করতেছি 8 এবং 7-এর মাধ্যমে 87 হচ্ছে, আমরা যদি তার আগে 3 দিই তাহলে 387 হচ্ছে। তাহলে এই যে 387 হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝতে পারতেছি? এই যে প্রত্যেকটা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান রয়েছে। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7। যখন এই তিনটি অঙ্ক বা প্রতীক পাশাপাশি বসে একটা নতুন সংখ্যা গঠন করে, তখন তার নিজস্ব আরেকটা মান প্রোভাইড করে বা নিজস্ব আরেকটা মান প্রকাশ করে। এই মান প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? এদের অবস্থানের ভিত্তিতে। এই যে প্রথম যে একেবারে এই সংখ্যার একেবারে যে ডান পাশে যে প্রতীকটি রয়েছে তাকে বলা হয় একক স্থানীয় মান। এই একক স্থানীয় প্রতীকের মান তার স্বকীয় মানে থাকে। যেমন এখানে 7 আছে, তাহলে 7ই থাকবে। ঠিক তার বাম পাশে যদি আমরা যাই, 8 রয়েছে, 8কে বলা হয় দশক স্থানীয় মান। এবং এই যে মানের পজিশনগুলি চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা পজিশনের সাথে আমরা 10 গুণ করে থাকি। যেমন 8-এর সাথে যদি 10 গুণ করি আমরা, তাহলে পাচ্ছি 80। এবং 80-র সাথে আরও 7 যোগ করলে, এই একক স্থানীয় অঙ্ক যেহেতু 7, এর কোনো আলাদা কোনো মান নেই, এটা তার স্বকীয় মানকেই বোঝাবে। তাহলে 80-র সাথে যদি 7কে যোগ করি তাহলে আমরা পাচ্ছি 87। আবার 3 নাম্বার যে অঙ্ক আছে, ডান পাশ থেকে যদি 3 নাম্বার অঙ্কের দিকে যাই, বাম পাশের দিকে, তাহলে এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এই শতক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমরা 3-এর সাথে 10কে 2 বার গুণ দেব। অর্থাৎ প্রত্যেকটা পজিশনে আমাদের 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এই 7-এর তুলনায় এটার মান 10 গুণ বেশি, আবার এই দুটার তুলনায় এটা আবার 10 গুণ ইন্টু 10 গুণ মানে 100 গুণ বেশি। তাহলে প্রত্যেকটা পজিশনে আমরা 10 গুণ করে, আগের পজিশনের তুলনায় 10 গুণ করে বেশি সংখ্যক মানকে প্রকাশ করতেছি। এই যে 10 গুণ করে বেশি সংখ্যক মানকে প্রকাশ করতেছি, তাই এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আবার যেহেতু 10 গুণ করে করতেছি, তাহলে একে বলা হচ্ছে আবার 10 গুণাত্মক পদ্ধতি। তাহলে আমরা কি জানলাম? দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যেখানে এই 10টি সংখ্যা প্রতীকের মাধ্যমে সংখ্যা গঠন করা হচ্ছে, তাই একে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আবার সংখ্যা গঠন করতে গিয়ে প্রত্যেকটি অঙ্কের নিজস্ব স্থানীয় মান 10 গুণ করে বৃদ্ধি পায়, এই কারণে একে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের এই প্রথম ক্লাসে আমরা কি জানলাম? আমরা প্রথমে জানলাম সংখ্যার ইতিহাস সম্পর্কে জেনেছি এবং সংখ্যা প্রতীক সম্পর্কে জেনেছি। তার পরবর্তীতে গিয়ে আমরা দেখেছি স্বাভাবিক সংখ্যা কী এবং অঙ্কপাতন রীতি কী, এবং পাশাপাশি দেখেছি দশমিক সংখ্যা কী। আমরা পরবর্তী ক্লাসে গিয়ে অঙ্কপাতন রীতির যে দুটি নিয়ম রয়েছে, একটি হচ্ছে দেশীয় পদ্ধতি, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আমরা পরবর্তী ক্লাসে গিয়ে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে অঙ্ক পাতনের মাধ্যমে সংখ্যা গঠন করা হয় সে সম্পর্কে জানব। তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাবা, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের সমস্যা কোনগুলি এবং তা আমরা সলভ করার চেষ্টা করব। এবং তোমাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং যে কোনো এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে যে বেল আইকনটি রয়েছে তোমরা তা ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমরা তা জানতে পারো। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।